দর্শক, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের মধ্যরাতের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে হস্তক্ষেপ মনে হয় এমন কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নেবে না বলে অঙ্গীকার করেছে ওয়াশিংটন। এমন দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। বলেছেন, দুই দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা অনেকটাই কেটে গেছে। বাংলাদেশের উপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার আশঙ্কাকেও উড়িয়ে দেন তিনি। আশা রাজনৈতিকভাবে না হলেও আইনি পথে উঠে যাবে র্যাবের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা। এলিট ফোর্স র্যাবের উপর 2 বছর আগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এমন হার্ডলাইনে যাওয়ায় তখন থেকেই নতুন মোড় নেয় দ্বিপাক্ষিক সম্পর্ক, শুরু হয় নানা টানাপোড়েন। তার পরের বছর 2022 সালে নিষেধাজ্ঞার আওতা আর বাড়েনি কিংবা কমেনি। চলতি বছর জুড়েই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলদের ঢাকা সফর যুক্ত করে সম্পর্কে বাড়তি মাত্রা। বছর জুড়েই গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে তৎপর ছিল ঢাকার মার্কিন দূতাবাস। G20 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি ঝড় তুলেছিল দেশের রাজনীতিতে। নির্বাচন সামনে রেখে বিএনপির সাথে সংলাপ করতে ডোনাল্ড লুর লেখা চিঠিও আমলে নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা আসতে পারে এমন গুঞ্জন ছিল দেশ বিদেশে। মানবাধিকার দিবস ঘিরে স্যাংশনের যে তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, তাতে নেই বাংলাদেশের কেউ। যাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে বা যেভাবে তারা এই সিদ্ধান্তগুলি অতীতে নিয়েছেন, আমরা মনে হয় সেই রাস্তাগুলি চিহ্নিত করতে পেরেছি এবং এটার কারণেই তাদের সেই ইনফ্লুয়েন্সগুলি অনেকটাই কমে গেছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন কি তবে কেটে গেল নাকি কমলো কিছুটা? কিছু ভুল বোঝাবুঝি ছিল, ভবিষ্যৎ বলে দেবে যে আর কিছু রয়ে গেছে কিনা এখনো ভুল বোঝাবুঝি। সেখানে আমরা অনেক কিছু তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারা যে ওয়াদাটুকু করেছিলেন একটা নির্দিষ্ট সময় এসে তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের নির্বাচনী মোডে চলে গেছে, এই পিরিয়ডে আমরা এই বিষয়গুলি নিয়ে যেটাকে যে কথাটি বললাম যে আমরা বলিয়েছি যে তোমরা তোমাদের অবস্থানকে পরিষ্কার করলে এটাকে ইট সাউন্ডস লাইক ইন্টারফিয়ারেন্স। তারা এই যে সাউন্ডস লাইক ইন্টারফিয়ারেন্স এরকম কোনো কার্যকলাপ কেউ করবেন না। বিশ্বব্যাপী শ্রম অধিকার রক্ষায় যে নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, তাতে উদাহরণ হিসেবে এসেছে বাংলাদেশ। Kalpana Adkar, a Bangladeshi garment worker, an activist, who says that she is alive today because the U.S. Embassy advocated on her behalf. ভোটের আগে বা পরে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন, ডালপালা মেলেছে সেই গুঞ্জনও, যদিও এটাকে আমলেই নিতে নারাজ সরকার। বাণিজ্যিক কোনো নিষেধাজ্ঞা আসার কোনোই সম্ভাবনা নেই। এটাকে যদি দুটো ভাগে ভাঙি, একটি হলো যে পারস্পরিক নির্ভরশীলতার জায়গায় ব্যবসায়ী কিন্তু কারো দয়া বা দাক্ষিণ্যের বিষয় নয়। সেখানে বাংলাদেশ একটা কম্পিটিটিভনেস তৈরি করেছে, বাংলাদেশকে সহযোগিতা করেছে একটা বড় জিনিস, সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি। পাশাপাশি র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারেও অনেকটাই আশাবাদী শাহরিয়ার। আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছি যে স্যাংশন তো দূরের কথা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, র্যাবের উপরে যে স্যাংশন আমরা প্রত্যাশা করি এটা উঠে যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যে আইনি প্রক্রিয়া দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চান সৌদি প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, সব দলের অংশগ্রহণে হবে শান্তিপূর্ণ নির্বাচন। এছাড়া আগামীতে প্রবাসী বান্ধব সরকারের স্বপ্নও দেখছেন তারা। অভিযোগ, এখন পর্যন্ত কোনো সরকারি প্রবাসীদের ভোগান্তি দূর করতে যথাযথ পদক্ষেপ নেয়নি। সৌদি আরব থেকে সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। দেশে বইছে নির্বাচনের হাওয়া, ভোটের আমেজ সৌদি প্রবাসীদের মাঝেও। দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখা এই রেমিটেন্স যোদ্ধারাও তাকিয়ে 5 বছরের জন্য দেশ শাসনের দায়িত্ব পাবে কারা সেদিকে। দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা প্রবাসীদের। দেখতে চান সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আমরা সৌদি প্রবাসীর পক্ষ থেকে আশা করতেছি। আমরা আশা করছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কমিশন ঘোষিত সময়ে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বাংলাদেশে এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনে বাংলার জনগণ খুশি এবং সারা বিশ্বের রাজনীতিবিদরাও খুশি হয়।
বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় ভোগান্তির অভিযোগ প্রবাসীদের। তারা বলছেন কোনো সরকারই প্রবাসীদের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়নি, তাই আগামী নির্বাচনে প্রবাসী বান্ধব সরকার চান তারা। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর সবার অংশগ্রহণমূলক একটা ফেয়ার ইলেকশন হোক এবং যে ইলেকশনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পাই প্রবাসী বান্ধব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, আরো উন্নত হবে। আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেন। জানমালের নিরাপত্তা নিশ্চিতে দলগুলোকে সহিংসতা পরিহার করে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান প্রবাসীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইতালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ইতালির ভেনিসে বসবাসরত ফিলিস্তিনি সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। বিপুল সংখ্যক বাংলাদেশিও ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। ভেনিসের মেস্ট্রে ইন্টার স্পিয়ার মার্কেটের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় প্রতিবাদকারীদের হাতে ছিল ফিলিস্তিনির পতাকা, প্লেকার্ড। এছাড়া দেওয়া হয় ইসরায়েলি বিরোধী স্লোগানও। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। ওমানের রাজধানী মাস্কাটের রিসিল পার্কে প্রবাসী বাংলাদেশিদের একটা মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। গত শুক্রবারের এই আয়োজনে অংশ নেন ৩ শতাধিক বাংলাদেশি। পার্কটি যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলন মেলা আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ রিপোর্ট। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটা গ্রামের প্রায় 1000-এর বেশি বাসিন্দা বসবাস করেন মরুদ্দেশ ওমানে। দেশটির নানা প্রান্তে বসবাসরত ৩ শতাধিক গ্রামবাসী একত্রিত হয়েছিলেন রাজধানী মাস্কাটের রিসিল পার্কে। এসব মিলিয়ে ঐক্যের টানে ভ্রাতৃত্বের বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় মিলন মেলার। নানা বয়সের আর পেশার প্রবাসীরা অংশ নেন আয়োজনে। গোটা পার্কই যেন পরিণত হয় মিনি বাংলাদেশে। দীর্ঘদিন পর একসাথে হতে পেরে ব্যাপক খুশি প্রবাসীরা। চেষ্টা করতেছি আগামী বছরও আমরা এভাবে আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। আমার মনে হচ্ছে গোপালঘাটা গ্রামের মধ্যে আজকে আমি অবস্থান করতেছি, সবার সাথে মিলেমিশে এতটা আনন্দ লাগতেছে যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমাদের আশা ছিল অনেক দিনের এবং বাস্তবায়ন হচ্ছে, এখানে বাস্তবে রূপ নিচ্ছে। আশা করি আমরা এই আদর্শ গ্রাম না, আমাদের গ্রামটা যেন আদর্শ গ্রাম হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আমাদের মিলন মেলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ওমান প্রবাসীদেরকে একত্রিত করে একটা আনন্দ উপভোগ করা। দিনব্যাপী মিলন মেলায় ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আরও ছিল বিস্কুট খেলা, দৌড় প্রতিযোগিতা সহ নানা মজার আয়োজন। প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী সিআইপি কবির আহমদ। গোপালঘাটবাসী যে সমস্ত সহযোগিতার প্রয়োজন আছে সকলকে আমি সহযোগিতা করে দেবো। আজকে এখানে পুনর্মিলন করেছেন, এই ধারাবাহিকতা যেন আমাদের আঞ্চলিকতা যেন বজায় থাকে এবং সবাই যেন একত্রিত থাকতে পারি। গ্রামের জন্য উন্নয়নের কাজের জন্য সবাই সহযোগিতা করবে। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় পুরস্কার। আগামীতে আরও বড় পরিসরে এই মিলন মেলা আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাহরাইনে আগমন উপলক্ষে গোল্ড সিলভার হোমস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা উপলক্ষে হয় আলোচনা সভা। রোববার দেশটির জুফেয়ের শহরে আল মানজিল হোটেলের হলরুমে কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম বাহরাইনের উদ্যোগে হয় এই আয়োজন। ফোরামের সভাপতি কালাম মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কাদের মজুমদার, আখতারুজ্জামান সরকার ও মামুন মজুমদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ৩য় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মাজারুল হক নয়ন সহ অনেকে। কমিটিতে বাহরাইনের সকল নেতৃবৃন্দ এবং এমবাসি সকলকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের যত শ্রমিকরা এখানে আছে তাদের কল্যাণ হবে এবং যে সমস্ত শ্রমিক মৃত্যুবরণ করে বিপদে পড়ে তাদের লাশ পাঠানো যায় না, কুমিল্লা এই ফোরাম বলেছে তাদের দায়িত্বে সমস্ত লাশ তারা বাংলাদেশে তাদের খরচে পাঠাবে। সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী পরিবারের পক্ষ থেকে কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজমান স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে হয় এই আয়োজন।
এ সময় মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। আফলাতন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি ইব্রাহিম ওসমানের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন মোহাম্মদ টিপু। বিশেষ অতিথি ছিলেন শারজা বঙ্গবন্ধু পরিষদ এর প্রধান উপদেষ্টা আবু জাফর চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী, হোসেন বিন মুস, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী সহ অনেকে। জেবেল সিনা মেডিকেল সেন্টারের পরিচালক মোহাম্মদ আজগর খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন UAEর সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিআইপি জসিম মল্লিক সহ অনেকে। আপনারা হলেন আসলে প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। আপনারা এই আপনাদের মেধা, আপনাদের শ্রম, আপনাদের ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশকে আপনারা এখানে ফুটিয়ে তোলেন এবং আপনারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর T20 সিরিজ খেলতে গেল বাংলাদেশ দলের দ্বিতীয় ও শেষ বহর। যদিও যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেননি কোচ চান্দিকা হাথুরুসিংহে, অধিনায়ক নাজমুল শান্ত সহ দলের কেউই। 17 ডিসেম্বর ড্যানিডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে রঙিন পোশাকে সাদা বলের এই লড়াই। ওয়ানডে আর T20 সিরিজ খেলতে টেস্ট দলের বাইরে থাকা লিটন দাস, আফিফ হোসেনের মতো 11 ক্রিকেটার ইতিমধ্যেই পৌঁছে গেছেন নিউজিল্যান্ডে। স্কোয়াডের বাকি সদস্য আর কোচিং স্টাফরা সোমবার রাতে ছেড়েছেন ঢাকা। রাত 11:55 ফ্লাইট ধরতে সবার আগে বিমানবন্দরে হাজির হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। সবসময় আলোচনার কেন্দ্রে থাকা এই লঙ্কান কোচ এয়ারপোর্টে প্রত্যাশিতভাবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। হেড কোচের পরই কোরি কলিমোর, নিকলি, শন ম্যাকডারমট সহ দলের বাকি কোচিং স্টাফরাও ক্রিকেটারদের আগে পৌঁছে যান বিমানবন্দরে। এয়ারপোর্টে ক্রিকেটারদের মধ্যে সবার আগে এসে পৌঁছান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যম কর্মীদের এড়িয়ে গেছেন টাইগারদের ভারপ্রাপ্ত দলপতিও। এই কালো গাড়িতেই বিমানবন্দরে আসেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ভক্তদের ভালোবাসায় সিক্তমুশি মাস্ক পরে শান্ত হয়ে ঢুকেছেন শাহজালাল বিমানবন্দরে। ছেলেকে কোলে নিয়ে সবশেষে বিমানবন্দরে হাজির হন দলের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাবার ফ্লাইট ধরার তাড়া থাকলেও ছেলে মুদাসসির হাসান ওয়াফিক ছাড়তে চাইছিল না বাবাকে। 17, 20 ও 23 ডিসেম্বর ডানেডিন, নেলসন, নেপিয়ারে অনুষ্ঠিত হবে 3 ওয়ানডে। আর 27, 29 ও 31 ডিসেম্বর 3 T20-তে নিউজিল্যান্ডের আতিথ্য নেবে বাংলাদেশ। রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, আর এই ছিল আমাদের প্রবাসে বাংলাদেশের আমাদের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।